সারা দেশে জেগে বসেছে শীত, ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড। পাটুরিয়া দৌলতদিয়া রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। জানুয়ারিতে সংস্কার প্রতিবেদন পেলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জানালেন তথ্য উপদেষ্টা। বললেন, ভোট নিয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথে। আগের মতোই একটা সরকার আসে তাহলে তো মানুষের আসলে এই জীবন দেওয়ার কোনো মানে হয় না। পরিবর্তনটা আসে, এই ধরনের কিছু রূপরেখা আমরা তৈরি করছি, উদ্যোগ নিচ্ছি, এবং পরবর্তীতে যেই সরকারে আসবে নির্বাচিতভাবে তারাও সেটার ধারাবাহিকতা রাখবে। ব্যর্থ করার চেষ্টা নয়, অন্তর্বর্তী সরকারকে বরং সহযোগিতা করছে রাজনৈতিক দলগুলো, বললেন মির্জা ফখরুল। নির্বাচনের কথা শুনলেই উপদেষ্টাদের বিরক্তির কারণ জানতে চাইলেন রিজভী। নির্বাচনের কথা শুনলেই তার জন্য রিয়াকশন হচ্ছে কোনো জায়গায়, তো বরং নির্বাচনটাই তো হচ্ছে সবচেয়ে বড় উপাদান। রাজনৈতিক দলগুলো সবসময় এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে। ছাত্রলীগ দিয়ে একের পর এক আন্দোলন দমন করেছে আওয়ামী লীগ। অভিযোগ ছাত্র নেতাদের। লেজুর বৃত্তির রাজনীতি না করে ছাত্র অধিকারকে প্রাধান্য দেওয়ার আহ্বান। আপনার যখন প্রমোশনের জন্য, বড় পোস্টের জন্য আপনি মাদার পার্টির মুখোমুখি হবেন, তখন মাদার পার্টির এজেন্ডা ছাড়া আপনি ক্যাম্পাসে কখনোই ছাত্রদের জন্য নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না। শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, আশা উপদেষ্টা আসিফের। বিদ্বেষমূলক বক্তব্য ইস্যু পার্লামেন্টে ওঠানোর সন্তোষ। দিল্লির সাথে সম্পর্ক ভালোর দিকে মন্তব্য রিজওয়ানার। সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু। আমরা আশা করি যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। সৌদি আরবের ভীষণ 2030 অনুযায়ী দ্রুতই পাল্টে যাচ্ছে পরিবেশ পরিস্থিতি। কর্মসংস্থানের নতুন চ্যালেঞ্জে বাংলাদেশ, প্রশিক্ষণের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। ইতালি যাওয়ার পথে লিবিয়ায় মানব পাচারকারীর কবজায় চুয়াডাঙ্গার 37 যুবক। দফায় দফায় পণ দিয়েও মিলছে না মুক্তি। ঘরে পর পা থুই দিয়েছে, হাত বান্ধা আমার ছেলের, বসে ও আম্মুগো আমার মারে ফেললো, টাকা দেখাও। ছেলের বিশাল মাছ ধরে ভিডিও করে দেখাচ্ছে, সে মায়ের বিপরীত মায়ের। 13 লাখ টাকা চাইলো, 13 লাখ টাকা দিলাম, আবার বসে 2 লাখ দিতে হবে। আমরা ফের 2 লাখ দিলাম, দেওয়ার পরে আবার বসে 22 লাখ টাকা দিতে হবে। 16 ডিসেম্বর সামনে রেখে ব্যস্ততা বেড়েছে ঝিনাইদহের ফুল চাষিদের। লোকসান কাটিয়ে এবার ভালো দাম পাওয়ার আশা। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অগ্রহায়ণের শেষ ভাগে সারা দেশে জেঁকে বসেছে শীত। কোথাও কোথাও ঘন কুয়াশায় ঢাকা রয়েছে প্রকৃতি। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বিপর্যস্ত রয়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে রয়েছে ছিন্নমূল আর শ্রমজীবী মানুষ। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টাও রয়েছে অনেকের। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে শীতের দাপট আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় গত রাত 2:30 থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন চালক শ্রমিকদের। দর্শক, শীতের খবরাখবর আপনাদেরকে জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত রয়েছেন সহকর্মী নাসিম আনসারি। তার মাধ্যমে জানাবো সেখানকার বিস্তারিত। নাসিম, সকালে তাপমাত্রা কেমন দেখেছেন সেটি একটু জানতে চাই। একই সাথে জানাবেন জনজীবনের শীতের তাপমাত্রা প্রভাব কতটুকু পড়েছে। রেজা, ঝিনাইদহে কিন্তু সেই কনকনে ঠান্ডা বলতে যা বোঝায় সেটাই কিন্তু পড়তে শুরু করছে গত 2 দিন হলো। এখানে কিন্তু ঘন কুয়াশা এখনো আপনি দেখতে পাবেন। বেলা বাড়ার সাথে সাথে অবশ্য সূর্যের মুখ কিছুটা হলেও দেখতে পাচ্ছি আমরা। কিছু লোকজন, আমি এখন মূল শহরের ভিতর দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু কিছু লোকজন চলাচল করতে শুরু করছে। কিছু রিক্সা, ভ্যান বা আলম সাধু টেম্পো এই জাতীয় কিছু, এবং একেবারে যারা ছাত্রছাত্রীরা আছে তারাই কিন্তু এখন ঘর থেকে বেরিয়ে হয়েছেন। এখনো পর্যন্ত যারা কর্ম করে খায় সে ধরনের মানুষ কিন্তু আমরা রাস্তায় দেখিনি।
যারা মূলত এখন আমাদের এখানে ঝিনাইদহে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা ওঠানামা করছে। এখনও আমরা কিছু বড় বড় কিছু যানবাহনে কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু হেডলাইট নিয়ে জ্বালিয়ে কিন্তু চলাচল করতে হচ্ছে। সব কিছু মিলে হাসপাতাল সূত্রে যে খবরগুলো পাওয়া গেছে সেই খবরটা মোটামুটি খারাপ খবর। গত 2 দিনে প্রায় 100-র উপরে শিশু এবং বয়স্ক রোগীরা ভর্তি হয়েছে। কৃষি বিভাগ থেকে জানিয়েছে এই কুয়াশা যদি আগামী 7 দিন ধরে একটানা চলতে থাকে তাহলে কিন্তু আগামী ধানের যে বীজতলা তৈরি করা হয়েছে সেই বীজতলায় কিন্তু খুব স্বাভাবিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সব কিছু মিলে কিন্তু এখনো পর্যন্ত আবহাওয়ায় নিম্ন আয়ের মানুষের ভিতর কিন্তু আমরা তাদের কিন্তু কষ্ট বাড়ছে। জেলা প্রশাসন থেকে এখনো কোনো শীতের কোনো কাপড় কিন্তু এখনো বিতরণ শুরু করা হয়নি। রেজা, ছিল সর্বশেষ ঝিনাইদহের খবর। ধন্যবাদ নাসিম আনসারি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে সেই খবর জানাচ্ছিলাম দর্শকদের। কত দূর এগুলো নির্বাচন আর প্রশাসনের সংস্কার, কবেই বা হতে পারে নির্বাচন? এ নিয়ে যমুনা নিউজের সাথে বেশ খোলাখুলি কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা ও ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সহকর্মী লামিয়াতি থেকে জানিয়েছেন কবে নাগাদ বোঝা যাবে দেশ এখন নির্বাচনের পথে। দেখুন বাকিটা বিস্তারিত প্রতিবেদনে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, কবে হবে নির্বাচন, এ নিয়ে ব্যাপক আগ্রহ আর কৌতূহল জনমনে। রাজনৈতিক দলগুলো সংস্কারের পর নির্বাচনের পক্ষে, তবে লম্বা সময়ের পক্ষে নয় কেউই। নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। কবে ভোট হবে এ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে আছে নিজস্ব মত ও যুক্তি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। জুলাই আন্দোলনের নেতৃত্বের পর সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম গেল 2 নির্বাচনে অন্য অনেক ভোটারের মতো ভোট দিতে পারেননি তিনিও। এবার নিজেই ভোটের পরিবেশ তৈরির দায়িত্বশীলদের একজন। কেবল নির্বাচন এবং এই একই ব্যবস্থাপনা রেখে, একই কাঠামো রেখে যদি আগের মতোই একটা সরকার আসে তাহলে তো মানুষের আসলে এই জীবন দেওয়ার কোনো মানে হয় নাই। তাই আমরা যাতে পরিবর্তনটা আসে এই ধরনের কিছু রূপরেখা আমরা তৈরি করছি, উদ্যোগ নিচ্ছি এবং পরবর্তীতে যেই সরকারে আসবে নির্বাচিতভাবে তারাও সেটার ধারাবাহিকতা রাখবে। তো কবে নাগাদ সেই নির্বাচন? যমুনা টেলিভিশনকে জানালেন খুব দেরি নয়। বাংলাদেশের মানুষ নির্বাচন প্রত্যাশা করতেছে। একটা বড় প্রজন্ম ভোট দিতে পারে না, আমি নিজেও কখনো ভোট দিতে পারিনি, ফলে আমরা সেটা অবশ্যই আগ্রহ করি। জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশন যেগুলো 6টা প্রাথমিকভাবে হয়েছে তাদের রিপোর্ট দেওয়ার কথা। তাদের রিপোর্টটা হলে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে একটা ব্যাপক আলোচনার ভিত্তিতে তখন হয়তো রোডম্যাপটা ঘোষণা করা হবে। এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এরপর বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ। একই সাথে চলবে সংস্কার। রাজনৈতিক দলগুলো ঝালিয়ে নিচ্ছে তৃণমূলে নিজেদের জনপ্রিয়তা। এই ধৈর্য আমাদেরকে অব্যাহত রাখতে হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ব্যর্থ করার চেষ্টা তো নয়, বরং অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্য থেকে ফিরে তথ্য উপদেষ্টার এক মন্তব্যের প্রতিক্রিয়ায় এই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনার মাধ্যমে বাংলাদেশ ভারতের মধ্যকার সংকট সমাধানের তাগিদ দিয়েছেন মির্জা ফখরুল। সংস্কার নয়, নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি, এমন ধারণাকে ভুল উল্লেখ করেন মির্জা ফখরুল। বলেন, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। উল্লেখ করেন, নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা মোকদ্দমার কার্যক্রম শেষ হলেই তিনি দেশে ফিরবেন, এমনটাও নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব। আমি জানি না কোন প্রেক্ষিতে বলেছেন, কি বলেছেন তা জানি না, কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন। রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা।
নির্বাচন গণতন্ত্র চর্চার বড় উপাদান, কিন্তু ভোটের কথা শুনলেই উপদেষ্টাদের এত নেতিবাচক প্রতিক্রিয়া কেন জানতে চেয়েছেন বিএনপি নেতারা। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় দেশের মানুষকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন নেতারা। এদিকে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সমালোচনা করেন নির্বাচন ইস্যুতে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের মন্তব্যের। নয়াপল্টনেই আলাদা অনুষ্ঠানে দলের নেতা নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া জনগণের ক্ষমতায়ন হবে না। অন্তর্বর্তী সরকারকে দ্রুত সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন বিএনপি নেতারা। নির্বাচনের কথা শুনলেই তারা যেন রিয়াকশন হচ্ছে কোনো এক জায়গায়, বরং নির্বাচনটাই তো হচ্ছে সবচেয়ে বড় উপাদান গণতন্ত্রের চর্চার জন্য। গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। লেজুর ভিত্তিক নয়, বরং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই হবে ছাত্র রাজনীতি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় এই মত ব্যক্ত করেছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। ডায়ালগ ফর ডেমোক্রেসি আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতির প্রশ্ন, নয়া স্বরূপ অনুসন্ধানের অভিপ্রায় শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে ছাত্রনেতারা এসব কথা বলেছেন। রাজনীতিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যায় যেখানে এরকম হাস্যকর স্বৈরাচার হটানোর পর যে ছাত্র রাজনীতি নিয়ে নানা কথা চলছে নানা অঙ্গনে, তার খোলামেলা আলোচনার জন্যই ডায়ালগ ফর ডেমোক্রেসির এই সভা, যেখানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার ছাত্র রাজনীতির ভূমিকা, ছাত্র রাজনীতিকে কিভাবে দেখতে চায় শিক্ষার্থীরা, তাই উঠে আসে আলোচনায়। অংশ নেন রাজনৈতিক ও সামাজিক নানা সংগঠনের শীর্ষ নেতারা। বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির ভয়াবহতা দেখেছে সবাই। ছাত্র অধিকারের নানা আন্দোলন ছাত্রলীগকে দিয়ে যেভাবে দমন করা হয়েছে তা ছিল রীতিমতো ভয়ঙ্কর। তাই সময় এসেছে ছাত্র রাজনীতিকে নতুনভাবে ঢেলে সাজানোর। আপনার যখন প্রমোশনের জন্য, বড় পোস্টের জন্য আপনি মাদার পার্টির মুখোমুখি হবেন, তখন মাদার পার্টির এজেন্ডা ছাড়া আপনি ক্যাম্পাসে কখনোই ছাত্রদের জন্য নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না। আপনি যদি সিটের ইস্যুটি দেখেন, তাহলে আপনি দেখবেন আমরা দলীয় ছাত্র রাজনীতি সহ বিশ্ববিদ্যালয়ে দেখেছি, দলীয় ছাত্র রাজনীতি ছাড়া বিশ্ববিদ্যালয়ে দেখেছি। এরপরে ছাত্র রাজনীতি মানে সেখানে খুন খারাপি হচ্ছে, সেখানে হচ্ছে হত্যা, এরপরে তার জন্য সকল ধরনের টর্চার করাটা একটা জায়েজ ব্যবস্থা হয়ে গেছে। আমি আগারে বলছি, কথাগুলো আমার না, বাট অবজারভেশনটা কেন ছাত্র রাজনীতির প্রতি আজকে আমাদেরকে ডায়ালগ করতে হচ্ছে, থাকবে কি থাকবে না, অথবা ট্রমাটা কেন তৈরি হলো, সেই প্রসঙ্গে আমি কথাগুলো বলছি। ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই বক্তব্যের সাথে আমি একমত না। তাহলে কিসের সাথে আমি একমত? আমি একমত হচ্ছে ছাত্র রাজনীতির নামে যা করা হয়েছে, অর্থাৎ চাঁদাবাজি, টেন্ডারবাজি, গেস্ট রুম, গণরুম, অত্যাচার, নির্যাতন, ইভেন আমাকে গেস্ট রুমে ডেকে নিয়ে আমার ফোন বের করে আমি কাদের কাদের ওখানে লাইক দিতেছি সেটা পর্যন্ত চেক করা হয়েছে। মূল আলোচনার পর শুরু হয় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব, যেখানে উঠে আসে ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন কার্যক্রম, আয়ের উৎস, বৃহৎ রাজনৈতিক দলের লেজুর সহ নানা দিক, যার উত্তর দেন ছাত্র নেতারা। অতীতে যেটা হতো, যারা হচ্ছে কনভেনশনাল যে রাজনৈতিক দলগুলো ছিল, তারা হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে টাকা এনে তারা খেয়ে ফেলতো। অনেকেই আমরা যে কাজটা করছি এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা জাস্ট ফরওয়ার্ড করছি। সংকীর্ণ জায়গায় আমরা পৌঁছে যাই। দেখেন, শহীদদেরকে নিয়ে আমরা সংকীর্ণতার পরিচয় দিই, যে দুঃখজনক আসলে কিছু হইতে পারে না। একজন শহীদ কি দলের জন্য হয়? এই আন্দোলন কি শুধু দলের ছিল? এই আন্দোলন তো সবার ছিল, এর না মাজলুমদের ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল। তাহলে কেন আমরা আজকে বারবার একটা দলকে বা হচ্ছে কাউকে শহীদকে নিজের করে নিচ্ছি? অনুষ্ঠানে ছাত্র নেতাদের মোদ্দা কথা, শিক্ষার্থীদের অধিকার নিয়েই হবে ছাত্র রাজনীতি। এ সময় ডাকসু সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ চালুর বিষয়ে জোর দেন ছাত্র নেতারা। আমরা আসলে ভাই ট্রমাটাইজ, এই ট্রমাটাইজড হওয়ার কারণে আমরা এই প্রশ্নগুলি করতেছি। যদি একটু মেথডিক্যালি চিন্তা করে দেখেন, ডাকসু থাকা আর ছাত্র সংগঠন আলাদাভাবে থাকা, এটা কিন্তু পরস্পর বিরোধী কোনো জিনিস না। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার বন্ধে ভারত সরকার ব্যবস্থা নেবে বলে আশা করেছে অন্তর্বর্তী সরকার। ভারতের পার্লামেন্টের কমিটিতে এই বিষয় নিয়ে দেশটির পররাষ্ট্র সচিবের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখেছেন দুই উপদেষ্টা। উপদেষ্টারা বলছেন, দুদেশের সম্পর্ক কোনো দলের সাথে নয়, হবে জনগণ আর দেশের সাথে। ভারতে আশ্রয় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেশে ফিরে ভারতীয় পররাষ্ট্র সচিবের অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এর আগে বায়ু দূষণ রোধে বৈঠক করেন এলজিআরডি ও পরিবেশ উপদেষ্টা। বাংলাদেশকে নিয়ে সংখ্যালঘু সহ বিভিন্ন বিষয় নিয়ে যে প্রোপাগান্ডা করা হয়েছে, যে করা হয়েছে এটা ইন্টারন্যাশনালি ন্যাশনালি খুব স্পষ্ট একটা বিষয়, এবং এটা নিয়ে এখন আমি ভারতীয় কয়েকটা গণমাধ্যমেও এই পরিবর্তনটা দেখতে পেয়েছি যে তারাও এটাকে অ্যাড্রেস করছে যে প্রোপাগান্ডা হয়েছে। ক্ষোভ প্রকাশের মাধ্যমেও কিন্তু আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয় এবং ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। 4 দিনেও নিজস্ব জলসীমা থেকে ভারতের কোস্টগার্ডের হাতে আটক ৭৯ নাবিককে ফেরাতে পারেনি বাংলাদেশ। তবে এ নিয়ে দিল্লির সাথে আলোচনা অব্যাহত আছে। দ্রুতই তারা ফিরবেন বলে আশাবাদী পররাষ্ট্র সচিব। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রমে সরকারের বিরক্তির কথাও ভারতকে স্পষ্ট করার কথা জানিয়েছেন তিনি। তবে তাকে ফেরানোর কোনো নির্দেশনা এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় পায়নি জানিয়ে সচিব বলছেন, এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। গত সোমবার বাংলাদেশের জলসীমা থেকে ৭৯ জনকে ধরে নিয়ে যায় ভারতীয় বাহিনী। কেবল তাই নয়, তাদের মানহানিকর ছবিও প্রকাশ করে দেশটির কোস্টগার্ড। এই বিষয়ে আমরা ভারতের সাথে যোগাযোগ করেছি এবং এ বিষয়ে আলাপ আলোচনা চলছে। আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য, এবং আমাদের প্রত্যাশা যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে শীঘ্র দেশে ফিরিয়ে আনতে পারবো। প্রয়োজনীয় কাজের দক্ষতা ও ভাষা জ্ঞান ছাড়াই বিদেশে পাড়ি জমাচ্ছেন অনেকেই। ফলে কাজ না পেয়ে হন্যে হয়ে ঘুরছেন প্রবাসীরা। সৌদি আরবের ভীষণ 2030 অনুযায়ী দ্রুতই পাল্টে যাচ্ছে পরিবেশ পরিস্থিতি। কর্মসংস্থানের নতুন চ্যালেঞ্জে বাংলাদেশ অংশ নিতে চাইলে শ্রমিক প্রশিক্ষণের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। সৌদি আরবের স্থানীয় নৃত্য, বড়দের সাথে ছোটরাও সুরের তালে শরীর এলিয়ে সাড়া দেন। রিয়াদের সাউদি পার্কের একই এলাকায় পাশাপাশি চলছে বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানও। সুরের মিশেলে দেশীয় ঐতিহ্য ফুটিয়ে তুলছেন বাঙালি শিল্পীরা। এভাবেই পৃথিবীর বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে বসবাসকারীদের পরিচয় করিয়ে দিচ্ছে সৌদি সরকার। প্রতি বছর এ আয়োজনের উদ্দেশ্য গ্লোবাল হাব তৈরি করা, আর তাতে কর্মী হিসেবে অংশীদার হতে চাইলে ভাষা ও কাজের দক্ষতা থাকা জরুরি। পুলিশ স্টেশনে যান, হসপিটালে যান, অবশ্যই আপনারা আরবিটা আপনি জানতে হবে। তোমার কাজের সমস্যা, তারপরে আরবি না জানলে তো তোমার কাজের কোনো ক্যাপাসিটি পাইতো না। বাইরে গেলে বা কোনো জায়গায় পুলিশ টুলিশ যদি ধরে, ওইসব ম্যাটারে দেখা গেল যে আপনার আরবিটা জানা থাকলে আপনি বলতে পারলেন। যদিও প্রবাসী বাংলাদেশিদের একটা বড় অংশই প্লেনে উঠছেন বিদেশি ভাষা জ্ঞান ছাড়াই। নেই সেখানকার কর্মী চাহিদার তথ্য ও সে অনুযায়ী দক্ষতা। অনেকে আছে না জেনে আসলে একটু কাজের প্রবলেম হয়। যেরকম আপনার সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করলে ভালো সাপ্লাই হইলে টাকা পায়, এবং যদি একটু নর্মালি সাপ্লাই আছে না, ওরা কাজ করলে পরে টাকা দেন। কাজ জানলে এখানে মূলত আমাদের একটা ইয়া থাকে, ভালো টেকনিশিয়ানে ঢুকতে পারে, কাজ না জানলে তো হেল্পারে ঢুকে। এদিক থেকে অনেকটাই গোছালো ভারত বা পাকিস্তানের কর্মী ব্যবস্থাপনা। নির্দিষ্ট কাজে নির্দিষ্ট দক্ষতা নিয়েই বিদেশ পাড়ি দিচ্ছেন সেখানকার কর্মীরা। যেই অবস্থাগুলো ভারত পাকিস্তানের হয় না, নেপালের হয় না, কেন বাংলাদেশের হয়? 3 মাসের ট্রেনিং দিয়ে দেয়, সেটা কোথাওই গ্রহণযোগ্য না। 6 মাসের নিচের কোনো স্কিলই গ্রহণযোগ্য না। তাহলে পুরো বিএমইটির স্কিল সেন্টারগুলোকে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ঢেলে সাজানো। ট্যুরিজমটাকে কেন্দ্র করে আমার হিউম্যান রিসোর্স একটু যদি ডেভেলপ করি, তাই না, তাহলেও কিন্তু ওই দেশে একটা চাকরির সম্ভাবনা তৈরি হয়। সৌদি সরকারের হিসেব অনুযায়ী নারী পুরুষ মিলিয়ে 27 লাখের বেশি বাংলাদেশি শ্রমিক থাকেন দেশটিতে। ভবিষ্যতে সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
সাধারণত সৌদিতে আসার আগেই ভারত, নেপাল, ভুটান কিংবা অন্যান্য দেশের প্রবাসীরা এইখানকার প্রয়োজন অনুযায়ী দক্ষতা অর্জন করে। সৌদি সরকারের ভিশন 2030 অনুযায়ী ভবিষ্যতে তারা এই দেশটিকে একটি গ্লোবাল হাব হিসেবে তৈরি করতে চান। আর সেই সুযোগটি কাজে লাগাতে হলে বাংলাদেশি শ্রমিকদেরও প্রয়োজন অনুযায়ী দক্ষতা অর্জন করতে হবে, না হলে ভোগান্তি ভবিষ্যতে আরও বাড়ার আশঙ্কা থেকেই যাবে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, রিয়াদ, সৌদি আরব। দালাল ধরে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় বন্দিশালায় আটকে রয়েছেন চুয়াডাঙ্গার ৩৭ যুবক। দফায় দফায় মুক্তিপণ আদায় করলেও তাদের ছাড়েনি মানব পাচারকারীরা, বরং চালানো হচ্ছে নির্যাতন। ভিডিও কলের মাধ্যমে সেই নির্যাতন দেখানো হচ্ছে স্বজনদের। দাবি করা হচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণ। এ ঘটনায় মামলা হয়েছে। পরিবারের দারিদ্রতা ঘোচাতে ইউরোপে যেতে চেয়েছিলেন আলমডাঙ্গার ৩৭ যুবক। কথা ছিল দুবাই হয়ে নিয়ে যাওয়া হবে স্বপ্নের দেশ ইতালিতে, কিন্তু তাদেরকে নেওয়া হয় লিবিয়ায়। জিম্মি হতে হয় মানব পাচার চক্রের হাতে। পরিবারগুলোর অভিযোগ, টানা 11 মাস লিবিয়ায় বন্দি তারা। দফায় দফায় মুক্তিপণ দিয়েও মিলছে না নিস্তার, বরং মুক্তিপণের চাহিদা বেড়েছে। নির্যাতন চালিয়ে ভিডিও দেখানো হচ্ছে স্বজনদের। আর ঘরের পর পা থুই দিয়েছে, হাত বান্ধা আমার ছেলের, বসে আম্মুগো আমার মায়ের ফেললো, টাকা দেখাও। ছেলের বিশাল মাছ ধরে ভিডিও করে দেখাচ্ছে, সে মায়ের বিপরীত মায়ের। 13 লাখ টাকা চাইলো, 13 লাখ টাকা দিলাম, আবার বসে 2 লাখ দিতে হবে। আমরা ফের 2 লাখ দিলাম, দেওয়ার পরে আবার বসে যে গেম ঘরেতে আবার মাছ ধর কাছার বসে কি যে 22 লাখ টাকা দিতে হবে। এখন যে 20 লাখ টাকা দাবি করেছে, এই টাকাটা তারা বাড়তি এই টাকাটা পাবে কেন? ওনার যে কন্ট্রাক্ট ছিল যেটা, সেটা তারা দিয়ে দিয়েছে। এখন তো এই টাকা দিয়ে তাও তো ওর গ্যারান্টি নেই। দালাল চক্রের প্রতারণায় জনপ্রতি 13 লাখ টাকা দিয়ে দেশ ছেড়েছিলেন তারা। দফায় দফায় গুনতে হয়েছে আরও 15 লাখ, তবুও বেঁচে ফেরার নিশ্চয়তা নেই। আমাকে ছেলে ফেরত দিতে হবে, আমরা দরকার নেই আমাকে ইটালি। প্রশাসনকে জানাতে চাই যাতে এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখে আমার ভাইদেরকে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়েছে। 7 জন সহ অজ্ঞাতনামা আসামি আছে। প্রতিটি পরিবার 15 লক্ষ টাকা করে দিয়েছে আসামিদেরকে। মোট 3.5 কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করেছে আসামি পক্ষকে। আমরা মামলাটি তদন্তাধীন আছে। আসামিরা এলাকার বাইরে থাকা এবং বিদেশেও আছে আসামিরা, এজন্য এখনও আসামিদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আমরা তৎপর আছি, অল্প সময়ের ভিতরে আসামিদেরকে আমরা গ্রেপ্তার করতে পারবো। প্রলোভনের ফাঁদে ফেলে চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলা থেকে লোক নিয়ে যাচ্ছে মানব পাচারের একটি চক্র। তাদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি গ্রামবাসীর। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। 16 ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে ক্ষেত পরিচর্যায় চরম ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুল চাষিরা। এবছর নানা সংকটে লোকসানের মুখ দেখতে হয়েছে তাদের। তবে দিবসগুলোকে সামনে রেখে তারা নতুন করে স্বপ্ন দেখছে ভালো দাম পাওয়ার। শীতের সকালে প্রকৃতি যখন কুয়াশার চাদর মুড়িয়ে থাকে, তখন ঝিনাইদহের পাইকপাড়া গ্রামের কৃষক আবু বকরের বাগানে উকি দেয় বিভিন্ন রঙের গাঁদা ফুল। সাধারণত শীতকালীন এই ফুলটি বাগানের শোভাবর্ধন ছাড়াও বিভিন্ন উৎসব অনুষ্ঠান, পূজা পার্বণ ও গৃহসজ্জায় এর ব্যাপক ব্যবহার ফুলটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। তাই বিজয় দিবসকে সামনে রেখে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত আবু বকরের মতো অন্যান্য কৃষকরা। দাম তো এখন যে বর্তমান ফুল মার্কেটে উঠছে, তাতে করে দাম পোষাচ্ছে না, দাম এর ডবল হওয়ার দরকার ছিল। 2 ডিসেম্বর উপলক্ষে আমরা ভুঁইতে ফুল রেখেছি। 16 ডিসেম্বরে তো দাম হয়, সেই আশায় আসি। ফুল উদ্দেশ্য কিনলাম হচ্ছে বাড়িতে পূজা করা লাগে, প্রত্যেক দিনের ফুল লাগে, সেই উদ্দেশ্যে কিনলাম। এবছর অসময়ে দফায় দফায় বৃষ্টি, বৈরী আবহাওয়া ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি স্থিতাবস্থায় না থাকায় লোকসানের মুখ দেখতে হয়েছে এখানকার গাঁদা, গোলাপ, রজনীগন্ধা সহ অন্যান্য ফুল চাষিদের। তবুও আসন্ন দিবসগুলোকে সামনে রেখে লাভের স্বপ্ন দেখছেন তারা। আমাদের তো ফুলটা বিভিন্ন দিবসে বিক্রি হয় বেশি, যেমন 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 1 ফাল্গুন, এইসবের কারণে একটু বেশি বিক্রি হয়। এবার আমি 3 বিঘে ছিল, 1 বিঘে ভেঙে দেওয়া হয়েছে, 2 বিঘে রাখেছি নতুন গাছ তোলা চলছে। আমরা ডিসেম্বরে একটা বাজার পাবো বলে রেখে দিয়েছি।
সারা বছর বিভিন্ন সংকটের কারণে ফুল চাষ কমলেও কৃষক তার ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে আশা কৃষি কর্মকর্তাদের। যেহেতু এবার শীতের আগে একটু বৃষ্টিপাত ছিল, তো শীতের শুরুতেই কৃষকদেরকে ফুলের আবাদে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়, তবে সেটা কৃষকরা কাটিয়ে উঠে এখন পুরোদমে তাদের ফুল সংগ্রহ চলছে। গত বছর জেলায় 216 হেক্টর জমিতে ফুল চাষ হলেও এবছর হয়েছে 185 হেক্টর জমিতে। জারিন অর্নি, যমুনা নিউজ। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। অগ্রহায়ণের শেষ ভাগে এসে কনকনে ঠান্ডা হাওয়া সাথে সাথে পাল্টে গেছে চট্টগ্রামের শীতবস্ত্রের বাজার। বেড়েছে ক্রেতার সমাগম, মন্দাভাব কাটিয়ে বেচাকেনা এখন জমজমাট। ফুটপাত থেকে শুরু করে বন্দরনগরীর ছোট বড় সব মার্কেটে বেচাকেনা বাড়ায় খুশি ব্যবসায়ীরা। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চট্টগ্রামে জমতে শুরু করেছে শীতবস্ত্রের বাজার। সবচেয়ে বেশি ভিড় বন্দরনগরীর জহুর হকার্স মার্কেটে। তুলনামূলক কম দামে পাওয়া যায় বলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ভিড় এখানে। গ্রামে একটু বেশি শীত, ওই কারণে শীতের কাপড়গুলো আমরা নিতে আসছি। আর আমরা ট্রাই করতেছি হচ্ছে নতুন নতুন ডিজাইনগুলো চয়েস করার। না বাহাতে টি শার্ট আছে আর আপনার কি এই জ্যাকেটের জন্য আসছি। কয়েকদিন হইতে শীত লাগছে এখানে, সেই জন্য আমরা শীতের কাপড় দেখছি, পছন্দ হইলে নিয়ে নিব। মার্কেট থেকে নিতে গেলে তো একটু বাজেট বাড়তি লাগে, সিলেতে বাড়তি লাগে। আমাদের এখানে যেহেতু কম পাচ্ছে মানুষ আসতেছে। বিপণী বিতান ও মার্কেটগুলোতেও ভিড়, সব দোকানে শীতের কাপড়ের পসরা। এতদিন মন্দাভাব থাকলেও ঠান্ডা হাওয়া বইতে শুরু করায় বেচাকেনা সরগরম। এখানে জিনিস যেহেতু সবসময় আমরা ভালো টেকসই জিনিসটা পাওয়া যায়, সেক্ষেত্রে জিনিসটা আমরা একটু কিনতে একটু আগ্রহী থাকি। চাহিদার কথা চিন্তা করে আমাদের ব্র্যান্ড কাজ করে, তো ওই অনুযায়ী প্রোডাক্ট দেওয়াতে রুচিসম্মত মানুষ প্রোডাক্ট পাচ্ছে, বিধায় পারচেস চাহিদাটাও অনেক বেশি। ব্যবসা বাণিজ্যের অবস্থা আগে খারাপ ছিল, মোটামুটি এই মাস থেকে রানিং হচ্ছে। বিগত এক সপ্তাহ থেকে মোটামুটি আমাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো হচ্ছে। আল্লাহর রহমতে শীত পড়তে কয়েকদিন ধরে আমাদের একটু ভালো হচ্ছে, মোটামুটি খারাপ না। হয়তোবা এরকম থাকলে এই মাসটা পুরোটা হয়তোবা কি ভালো সেল হবে। অন্যদিক থেকে আজকে একটু ভালো কাস্টমার আছে মার্কেটে, আমরাও কাস্টমার সাথে কথা বলো বা সেল দিয়েও মানে ভালো ফিল পাচ্ছি আর। বন্দরনগরীর ফুটপাতেও এখন শীতবস্ত্রের সমাহার। কম দামে কিনতে সেখানেও লেগে আছে ভিড়। এখানে অ্যাভেলেবেল প্রোডাক্ট পাই, বিভিন্ন সাইজের বলেন, বিভিন্ন বয়সের বলেন, মোটামুটি একটা ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। এখানে মালের দামটা সবসময় একটু কম পাওয়া যায় এবং অ্যাভেলেবেল দেখে শুনে নেওয়া যায়। প্রাইসটা একটু রিজনেবল পাওয়া যায়, কিন্তু ওই যে জিনিসটা খুঁজে নিতে হয়। দাম তো রোজ ছাড়তেছে না, ধরে রাখছে, সেজন্য একটু ঘোরাফেরা করতে হইতেছে। শীত পড়তেছে, মোটামুটি বেচা কিনেও বাড়ছে আমাদের, মোটামুটি আল্লাহ আলহামদুলিল্লাহ, দাওয়া শুক্রিয়া। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। সরকারি বন্দোবস্তের মাধ্যমে নোয়াখালীর দুর্গম চরে বসবাস করতেও চাঁদা দিতে হয় দ্বীপবাসীকে, আর তা না দিলেই নেমে আসে অকথ্য নির্যাতন। চরবাসী জানিয়েছে প্রতি বছর ফসল তোলার সময়গুলোতে হানা দেয় ডাকাত দল, এসে চাঁদা দাবি করে তারা, তা না দিলে ভূমিহীন এই মানুষদের উপর চলে নির্যাতন এবং লুটপাট, এমনকি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয় বসতঘরে। চরাঞ্চলকে নিরাপদ জনপদে রূপ দিতে কার্যকরী পদক্ষেপ চায় দ্বীপবাসী। নদী ভাঙনে তিনবার ঘরবাড়ি হারিয়ে নোয়াখালীর এই দুর্গম দ্বীপে বসবাস শুরু করে শাহরাজ ঝর্ণা বেগম দম্পতি। কৃষিকাজের উপার্জন দিয়ে সরকারি জমি বন্দোবস্ত নিয়ে নিজেদের একটি আশ্রয় গড়ে তুলেছিলেন তারা। তবে এখানেও শেষ রক্ষা হয়নি। চাঁদা না দেয় গত 10 ডিসেম্বর তাদের মাথা গোজার ঠাইটুকুও জ্বালিয়ে দেয় দস্যুরা। মেঘনার বুকে জেগে ওঠা বিচ্ছিন্ন এক জনপদ নোয়াখালী হাতিয়ার ঢালচর। নদী ভাঙনে জমিজমা সব হারিয়ে গেল 5-6 বছর ধরে ভূমিহীনরা বসবাস শুরু করে এখানে। কৃষিকাজ আর মাছ ধরেই কোনো রকম জীবন চালায় দ্বীপের বেশিরভাগ বাসিন্দা। চাঁদা দিতে পারিনি, আর দূরে ঘর তো লুট করি ব্যাগ লই গেছি। আমরা টাকা পয়সা না দিতে আমরে মারপিট ওইসে লুটপাট করি, আমার ঘরে আগুন লাগাই টাকা দিই। ভোট নিয়ে সর্বোচ্চ এরা 25-30 জন লোক নিয়ে আসে, আইসা এদের হাতে থাকে বগি দেয়া, হকি স্টিক এবং ধারালো অস্ত্র। চরবাসীরা জানায় সাধারণত ফসল ঘরে তোলার সময়গুলোতে চাঁদার দাবিতে হানা দেয় পার্শ্ববর্তী ভোলা জেলার মনপুরা দ্বীপের ডাকাত বাহিনী।
চাষাবাদ করে খাই। এই যে বলার কিছু সন্ত্রাসী বাহিনী আসে আমাদেরকে হামলা করে আমাদের গদ্দুয়ার ভাঙ্গি ফেলা হুইয়ালা। ধানের সিজন আইলো ওরা মাছ দূর করতে বলে আম করে ধান লই যেতে বলে আম করে দা দেবা ছুরি দেবা কতরা যদি আঙ্গ জমি সাইডে ধান সাইডে তাইলে তো করে এখানে কেন তুই ইনুস নাজির আপনার ইব্রাহিম ডাকাত ইনুস ডাকাত তারপরে হেলাল শিকদার এরা প্রতি বছর আসি আমাদের লগে জামিলা করে। ডাকাত নির্মূল না হওয়ার কারণ জানালেন পুলিশ সুপার। চরাঞ্চলকে নিরাপদ করতে যৌথ অভিযানের আশ্বাস দিয়েছেন তিনি। মূল ভূখণ্ড থেকে প্রায় 20 কিলো ভিতরে পানিপথে সেখানে পুলিশ চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে যেতে পারে না পুলিশের নৌযান না থাকার কারণে। তো আমরা তারপরেও যৌথ বাহিনী মিলে সবাই মিলে কোস্টগার্ড সহ আমরা ওই এলাকায় টহল বৃদ্ধির আমরা চেষ্টা নেব। ঢালচরে প্রায় 5000 মানুষের বাস। বছরে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটলেও দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই এর মামলা হয় না। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দিন দিন বেড়েই চলছে খুলনার বটিয়াঘাটা উপজেলার জলামা এলাকার নদী ভাঙন। সহায় সম্বল হারিয়ে অনেকেরই স্থান হয়েছে রাস্তার উপর, অথচ জোড়াতালি দিয়ে রক্ষা করার চেষ্টা বেড়িবাঁধের। বিশেষজ্ঞরা বলছেন এমন চলতে থাকলে খুলনার ভৌগোলিক অবস্থার পরিবর্তন হয়ে যাবে, প্রভাব পড়বে জীববৈচিত্র্যে, উদ্বাস্তু হবেন অনেকেই। রূপসা ও কাজীবাছা নদীর আগ্রাসনে বিলীন হচ্ছে খুলনা বটিয়াঘাটার জলমা এলাকা। নদীর বুকে হারিয়ে যাচ্ছে শত শত বাড়িঘর, ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন সবচেয়ে বেশি তীব্র জলমা থেকে কচুবুনিয়া পর্যন্ত। নিঃস্ব অনেকেরই রাত কাটছে খোলা আকাশের নিচে। রাস্তাঘাট পড়ে যাচ্ছে, জায়গা জমি তো সব চলিয়ে গেছে। আমাকে এই গাঙে আমাকে যত জমি জমা সব চলিয়ে গেছে। আমি একটু বিটে বাড়ি আছে তাও চলে যাচ্ছে। এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা দেখতেছেন, আশেপাশে আমরা সকলেই দুর্যোগের ভুক্তভোগী। সরকারি জায়গার পরে বাড়ি ঘরদর মানে কোনো কাজে ছাবড়ির মতো তৈরি করে আমরা বসবাস করতেছি। অনেক জমি ছিল, ধানের জমি, গাছপালা, বসত ভিটা সব নদীতে ভেঙে যাওয়ার কারণে আমরা রাস্তার পাড়ে বসত করেছিলাম। ভাঙন ঠেকাতে কয়েক জায়গায় বাঁধের কাজ করেছিল পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ, মানহীন কাজ উপকারে আসেনি তাদের। এই যে বালির যে ব্লকগুলো দিছে এগুলো তো চলে যায়, ওই পাশটা যে সিমেন্টের ব্লক দিছে ওটা তো আছে, এগুলো বেশি দিন থাকে না। তলেতে গভীর হয়ে যায়, যাওয়ার পরে উপরেতে মাটি টান দিয়ে তলে নিয়ে যায়, গেলে আমাকে তো আরো অসুবিধা হয়। এখানে ব্লক কতগুলোই বাঁধে, ধরো একজনের দায়িত্বে আসে যদি 500 হয় তার 300 মাইনে নিয়ে চলে যায়। পানি উন্নয়ন বোর্ডের দাবি, শুষ্ক মৌসুমে জরুরি ভিত্তিতে কাজ হলেও মজবুত বাঁধের পরিকল্পনা রয়েছে তাদের। আমরা জরুরি ভিত্তিতে জিও ব্যাগের মাধ্যমে মেরামত কাজ চলমান আছে। পাশাপাশি এগুলো স্থায়ী প্রতিরক্ষার জন্য আমাদের প্রকল্প প্রণয়নের কাজও চলমান আছে। পরিবেশবিদরা বলছেন ভাঙন ঠেকাতে প্রয়োজন মহাপরিকল্পনা। এখনই উচিত যে একটি সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে এটি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা আনা। সংশ্লিষ্টদের হিসাবে জেলার উপকূল জুড়ে 630 কিলোমিটার বেড়িবাঁধের অন্তত অর্ধশত পয়েন্ট নড়বড়ে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জমকালো আয়োজনে হয়ে গেল ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডসের তৃতীয় আসর। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মিলনায়তনে ছিল এই আয়োজন। এতে দেশের ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মের সেরা শিল্পী, কলাকুশলী ও কন্টেন্ট নির্মাতাদের স্বীকৃতি দেওয়া হয়। 4 ক্যাটাগরিতে 30 জনকে পুরস্কার দেওয়া হয়। সেরা চিত্রগ্রাহকের পুরস্কার ওঠে জনপ্রিয় ওয়েব সিরিজ মহানগর 2-এর চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলামের হাতে। সিরিজটি পরিচালক আশফাক নিপুণ পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। আলো ঝলমলে বৃহস্পতিবার সন্ধ্যা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত ছোট ও বড় পর্দার তারকা, শিল্পী আর কলাকুশলীরা। ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডসের তৃতীয় আসরে বছরের সেরা ওয়েব সিরিজ সহ পরিচালক আশফাক নিপুণের হাতে উঠেছে সেরা পরিচালকের পুরস্কার। সেরা সিনেমাটোগ্রাফারের অ্যাওয়ার্ড ঝুলিতে পড়েছেন শেখ রাজিবুল ইসলাম। মহানগর 2-এ অনবদ্য কাজের জন্য মেলে এই স্বীকৃতি। পুরস্কার পেয়ে আপ্লুত শেখ রাজিবুল ইসলাম জানালেন দায়িত্ববোধ বেড়ে যাওয়ার কথা। যে কোনো পুরস্কার অনেক আনন্দের। আমার কাছে যেটা মনে হয় যে এটা আমার ভবিষ্যতে কাজ করার জন্য আরও বেশি আগ্রহ জন্মাবে। যারা সিনেমাটোগ্রাফি করতে চায় ভবিষ্যতে তাদের জন্য এক ধরনের ইন্সপায়ারিং একটা জিনিস হবে।
এর আগে মোস্তফা সরোয়ার ফারুকের ডুব সিনেমায় কাজ করে প্রশংসিত হয়েছেন। পরবর্তীতে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির টান ও খাঁচার ভেতর অচিন পাখিতেও রেখেছেন সৃজনশীলতার ছাপ। 2022 সালে চরকি বেস্ট সিনেমাটোগ্রাফার অ্যাওয়ার্ডও পেয়েছেন গুণী এই নির্মাতা। মোস্তফা সরোয়ার ফারুকি নির্মিত 840 ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড সিনেমার সিনেমাটোগ্রাফারও শেখ রাজিবুল ইসলাম। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অতিরিক্ত কাজের চাপে ভারতের বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে চলছে তোলপাড়। চিকিৎসকরা জানিয়েছেন, একদিকে হাড় ভাঙা খাটুনি, অন্যদিকে ছুটির অভাবে অসুস্থ হয়ে পড়েন ওই নারী কর্মী। নিজ বাসায় হার্ট অ্যাটাকের মৃত্যু হয় তার। এ ঘটনার পর বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাজের চাপ এবং কর্মীদের অমানবিকভাবে খাটিয়ে নেয়ার ইস্যুতে চলছে তোলপাড়। সম্প্রতি ভারতের পুনেতে আর্নেস্ট অ্যান্ড ইয়াং নামের এক হিসাবরক্ষণ প্রতিষ্ঠানে মৃত্যু হয় এক নারী কর্মীর। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত কাজের ফলে সৃষ্ট শারীরিক ও মানসিক চাপের কারণে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় 26 বছর বয়সী এ নারী কর্মীর। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত জুড়ে চলছে তোলপাড়। উন্মোচিত হচ্ছে ভারতীয় কর্পোরেট সংস্কৃতির নানা অন্ধকারাচ্ছন্ন তথ্য। ভারতীয় শ্রম আইন অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ 9 ঘন্টা ও সাপ্তাহিক 48 ঘন্টা কাজ করার সময়সীমা নির্ধারিত থাকলেও বহু প্রতিষ্ঠানের কর্মীদের রয়েছে একদিনে সর্বোচ্চ 18 ঘন্টা কাজ করার রেকর্ড। অনেক জায়গায় আবার মিলছে না ওভারটাইমের অতিরিক্ত পারিশ্রমিকটুকুও। আমরা যখন কর্মক্ষেত্রে কাজের চাপের কথা বলি, তখন এটি কেবল একটি দিকই নির্দেশ করে না। উপযুক্ত মূল্যায়ন, এমনকি কর্মঘণ্টার বাইরে কাউকে অতিরিক্ত কাজ করিয়ে নেওয়াও তার মানসিক ও শারীরিক সুস্থতার উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত কাজের ফলে শারীরিক অসুস্থতা ও মানসিক অবসাদে ভুগছেন ভারতীয় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বহু কর্মী। এক প্রতিবেদনে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO বলছে, চাকুরি সূত্রে একই পদবিতে কাজ করা বিশ্বের বেশিরভাগ মানুষের চেয়ে অনেক বেশি সময় কাজ করে ভারতীয় কর্মীরা। সাধ্যের চেয়ে বেশি কাজের ভারে নুয়ে পড়েছে বর্তমানের তরুণ প্রজন্ম। তারা কাজের মাঝে অন্য কিছু করার সময় পায় না। এমনকি ডেডলাইন সীমাবদ্ধতার কারণে বাড়িতে যেও কাজ করতে বাধ্য হয় তারা। এর ফলে শারীরিক ও মানসিক অসুস্থতা দিন দিন চরম আকার ধারণ করেছে। দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ। এই গতির সাথে তাল মেলাতে সে পরিমাণ শ্রমও আমাদের দিতে হয় বাধ্য হয়ে। প্রযুক্তি ও অন্যান্য খাতে বৈশ্বিকভাবে এগিয়ে থাকা অন্যতম শক্তিধর দেশ ভারত। তবে এই উন্নতির পেছনে রয়েছে ভয়াবহ অসুস্থ কর্মপরিবেশ ও প্রতিযোগিতা। এই অবস্থা পরিবর্তনে অতিরিক্ত চাপ কমানো ও কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের প্রতি নজরদারির লক্ষ্যে নানারকম পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সিরিয়ায় অভিযানের মধ্যেও গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় জুড়ে বিভিন্ন স্থানে চলছে ব্যাপক বোমা হামলা। 24 ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে 71 ফিলিস্তিনির। সবচেয়ে ভয়ঙ্কর হামলা হয়েছে নুসাইরাত শরণার্থী শিবিরে। সবশেষ খবরে নিহত হয়েছেন 33 জন, যাদের বেশিরভাগই শিশু ও নারী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের। হামলা অব্যাহত খান ইউনিস, দেইর আল বালা সহ অন্যান্য এলাকায়ও। নতুন করে আরও 2টি এলাকা খালি করার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু প্রশাসন। 14 মাস ধরে চলা এই সংঘাতে পর্যন্ত প্রাণ হারিয়েছে 44,835 জন, আহত 1 লাখেরও বেশি মানুষ। যে কোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা ভর করেছে ইসরায়েলিদের মাঝে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় গেল বছর থেকেই বেড়েছে দেশ ছাড়ার প্রবণতা। 2023 সালে অভিবাসনের সব রেকর্ড ভেঙে অন্য দেশে পাড়ি জমিয়েছেন প্রায় 25,000 ইসরায়েলি। যুদ্ধবিগ্রহ আর রাজনৈতিক অস্থিরতায় ধস নেমেছে দেশটির অর্থনৈতিক খাতেও। আর আগে থেকেই অভিবাসী ইসরায়েলিরাও খুব একটা দেশমুখী হচ্ছেন না এখন। বেড়েই চলেছে ইসরায়েলিদের দেশ ছাড়ার প্রবণতা। সম্প্রতি দেশটির আর্থসামাজিক বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সোরেজের এক গবেষণায় বেরিয়ে এসেছে এই তথ্য। এ খবর চিন্তার ভাঁজ ফেলেছে দেশটির রাজনীতিবিদ সহ অন্যান্য খাত সংশ্লিষ্টদের কপালে। 2009 থেকে 2022 সাল পর্যন্ত প্রতি বছরের প্রথম 9 মাসে গড়ে দেশ ছেড়েছেন 17,529 নাগরিক। 2023 সালে এর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 25,000-এ। ভারসাম্য নষ্ট হয়েছে অভিবাসী ইসরায়েলিদের দেশে ফেরার সংখ্যাতেও।
ইসরায়েলিদের এই দেশ ছাড়ার প্রবণতার পেছনে দেশটির রাজনৈতিক অস্থিরতা আর সাংবিধানিক সংকটই অন্যতম প্রধান কারণ। দেশটির বিচার বিভাগ সংশোধনের নামে একাধিক আইনি পদক্ষেপ নিয়েছিলেন নেতানিয়াহু, যদিও তার মূল উদ্দেশ্য ছিল সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে আনা। এসবে নাখোশ ইসরায়েলিরা। আর হামাসের সাথে সর্বাত্মক যুদ্ধ শুরুর পর তুঙ্গে ওঠে অস্থিরতা। পরবর্তীতে সংঘর্ষ বাধে ইরান সমর্থিত হিজবুল্লাহ আর হুতি বিদ্রোহীদের সাথেও। কয়েকটি ফ্রন্টে যুদ্ধের কারণে ব্যাপক ধস নামে ইসরায়েলের অর্থনীতিতে। বিদেশি বিনিয়োগ কমে প্রায় 60%। ফলে 2023 সালের শুরুতেই দেউলিয়া হয় 46,000-এর বেশি ব্যবসা প্রতিষ্ঠান। সার্বিক পরিস্থিতি বিবেচনা আর নিরাপত্তাহীনতায় ইসরায়েলি বাবা মায়েরা সন্তানদের পাঠিয়ে দিতে চান অন্য কোনো দেশে। গোটা পরিবার দেশ ছাড়ার উদাহরণও কম নয়। অভিজ্ঞ চিকিৎসকরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন। শুধু হাসপাতাল না, বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সব জায়গায় লোকবল সংকট। এর সমাধান না হলে একসময় আমাদের আলাদা দেশ বলে কিছুই থাকবে না। এত অধিক সংখ্যক ইসরায়েলির বাইরে চলে যাওয়ায় বেশ উদ্বিগ্ন রাজনৈতিক বিশ্লেষকরা। এতে করে ইসরায়েলের সার্বভৌমত্বই হুমকির মুখে পড়েছে বলে শঙ্কা তাদের। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।